শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ফুরফুরা শরীফ। যত বিধানসভা ভোট এগিয়ে আসছে তত ভাঙড় উত্তপ্ত হচ্ছে। ভাঙড়ের বেশ কিছু নেতা বা জনপ্রতিনিধি তারা বলছেন যে তৃণমূলকে ভোট দিতে হবে, না দিলে বাড়ি বন্ধ করে দিয়েছি, আর বাড়ি পাবেন না, লক্ষ্মীর ভান্ডার পাবেন না। ভাঙড়ের প্রাক্তন প্রধান গতকাল দেখলাম একটা সোশ্যাল মিডিয়ায়, তিনিও বলছেন যে তৃণমূলকে যদি ভোট না দেন, যদি বুথ না যেতে, তাহলে লক্ষ্মীর ভান্ডারের টাকা আর পাওয়া যাবে না। আরেকদিকে আমরা দেখতে পেলাম যে আব্বাস সিদ্দিকী, আইএসএফ এর পৃষ্ঠাপোষক, তিনি বলেছিল যে 26শে বিধানসভায় আমি 294টা বিধানসভার মধ্যে যে কোনো একটা বিধানসভায় আমি দাঁড়িয়ে যেতে পারি। ভোটে লড়া তো কোনো অপরাধ নয়, ভোট কিন্তু এগিয়ে আসছে। এখনো পর্যন্ত কিন্তু বাংলার মানুষ বা আমরা নিশ্চিত হতে পারিনি যে আব্বাস সিদ্দিকী আদৌ তিনি 26শে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা। আদৌ কি 26শে বিধানসভায় আব্বাস সিদ্দিকী প্রতিদ্বন্দ্বিতা করবেন? কি বলছেন দলের চেয়ারম্যান তার এই ছোট ভাই নওশাদ সিদ্দিকী, শোনাবো আপনাদের। বিধানসভা ভোট কতটা শান্তিপূর্ণ হবে বলে মনে করছেন? আমি তো সবসময় শান্তির পক্ষে। তো এই নটোরিয়াস ক্রিমিনাল, সমাজ বিরোধী গুন্ডা মস্তান কিন্তু বাইরে রাখে। কতটা শান্তিপূর্ণ হবে ওটা বলতে পারবো না, তবে শান্তিপূর্ণ করার দায়িত্ব আমার নয়। আমার অল্প কন্ট্রিবিউশন থাকবেই একজন পার্টি লিডার হিসেবে, ভাঙড়ের বিধায়ক হিসাবে সারা রাজ্যকে আপিল আমি করেছি শান্তিপূর্ণভাবে ভোট, সেটা থাকবে, বারবারই করি। সব থেকে বেশি ভূমিকা থাকবে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি চায় শান্তিপূর্ণ ভোট করাবো, তাহলে হবে। 2023 সালে আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে একাধিক নিহত হয়েছে। হ্যাঁ, হয়তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের আন্ডারে ছিল, আর এটা হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে। তখন তো ওরা রাজীব সিনহা তখন তিনি ছিলেন কমিশনার, যিনি ছিলেন তিনি পুরো ধ্বংস করেছেন, তো দায়িত্ব নিয়ে তো ধ্বংস করেছেন। লোকসভা তো সেন্ট্রাল, হ্যাঁ এটা সেন্ট্রাল ওইরকম ভাবে হয় না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেন্ট্রালের সাথে যুক্ত করবেন না। যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন যেটা আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেটে যেটা আছে, সেটার সাথে রাজ্য সরকারকে আমি ট্র্যাক করবো না, ওটার সাথে আমি ওটা কেন্দ্র সরকার ট্র্যাক করবো না। দুটো স্বতন্ত্র দপ্তর আমি মনে করি। তারা স্বতন্ত্রতা বজায় রাখতে এখন ব্যর্থ হয়েছে। যদি ভাঙড়ের শাসক দলের নেতারা যেভাবে ভর দেবে না বলছে, কে বলেছে? ওসব ডায়লগ বাজি, ওসব ডায়লগ বাজি। আমি একটা সপ্তাহ আপনাদের বলে দিচ্ছি, একটা সপ্তাহ অপেক্ষা করুন। এসআইআর নিয়ে ভিডিওগুলো একটু ব্যস্ততার মধ্যে আছে, জয়েন্ট ভিডিওগুলো এআরও গুলো যেগুলো আছে, একটা সপ্তাহ আমি বলে দিচ্ছি। সব ডায়লগ বাজি, অত সহজ নয়। ভিডিওকে চাকরি বাঁচাতে হবে, 60 বছর তাকে চাকরি করতে হবে, এটুকু বলে রাখছি আপনাদের। আমাদের ভাঙড়ের আমি বিধায়ক, আমার মানুষের অধিকার কেড়ে নেবে, আমি চুপ থাকবো? আমি একটা সপ্তাহ দেখবেন কি করি, এতটুকু বলে রাখছি। সওগাত মোল্লার পরে প্রাক্তন প্রধান ওদের নাম নেবেন না, ওদের নাম নিয়ে সময় নষ্ট করবেন না। শুধু ভেসে থাকার জন্য আমি একটা কাউন্টার করবো, ও একটা কাউন্টার, উনি একটা করবেন, এইসব করবে, হবে। আমি বলছি কেন? আমি বলছি রাজনৈতিক তারা দেউলিয়া হয়ে গেছে রাজনৈতিক ভাবে। পুলিশকে গুন্ডামস্তানকে দিয়ে কাজে লাগাচ্ছিল, পুলিশের একটা অংশ কাজে লাগাচ্ছিল, পারেনি। এবার মানুষকে মানসিক ভাবে আঘাত দেওয়ার চেষ্টা করছে। তৃণমূলের ব্যাংকের কোষাগার থেকে টাকা আসে না, রাজ্যের কোষাগার থেকে আসে। আর রাজ্যের কোষাগার পূরণ করে ভাঙড়, ক্যানিং, দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের সাধারণ মানুষের মেহনতের টাকা দিয়ে কোষাগার পূরণ হয়। এটা মাথায় রাখতে হবে। এটা সরকারি প্রকল্প, তৃণমূলের প্রকল্প নয়, যাকে ইচ্ছা দেবো তাকে ইচ্ছা দেবো না। অত সহজ নয়, যতটা বলতে সহজ লাগে। ওটা করলে ভিডিওগুলো চাকরি থাকবে না। কিন্তু একজন তৃণমূল কংগ্রেস শাসক দলের এমএলএ এর কথা শুনে কি প্রশাসন কি বন্ধ করে রাখতে পারে? প্রশাসন যদি মনে করে এমএলএ এর কথা শুনে বন্ধ করবো, প্রশাসন তাহলে তাকে জবাব দিতে হবে। আমি আপনাকে একটা কথা বলছি, এইগুলো হচ্ছে ওই মাইকে ভাষণ দিতেই বলতে শুনতে লাগে, ভালো লাগে, মানে কাউকে ভালো লাগে, কাউকে খারাপ লাগে। প্রশাসন অত ভুল কাজ করবে না। কোনোদিন যায় না, চরম অনৈতিক কথা। কিন্তু তৃণমূল কংগ্রেস এখনো তাকে সেন্সার করছে না কেন বুঝতে পারছি না। মানে এই ধরনের সমাজ বিরোধী গুলোকে রেখে দিয়েছে কি করে দলে, সেটাও বুঝতে পারছি না। কিন্তু ভাঙড়ে তো 3টে অঞ্চলে বাংলার বাড়ি বন্ধ। কে বলেছে আপনাকে? এখনো বন্ধ আছে। আপনাকে আমি কি বললাম যে একটা সপ্তাহ কেন বললাম? আমি এসআইআর নিয়ে ভিডিও ব্যস্ততার মধ্যে একটু আছে, তখন তারাও মানুষ, যেভাবে তাদের উপরে এই এসআই কার নাম থাকছে, হ্যান ত্যান ম্যাপড এইসব নিয়ে গল্প অনেক চলছে। একটা সপ্তাহ আমরা ওই জন্য আমরা সবসময় পজিটিভ এবং মানুষকে সহযোগিতার পক্ষে। একটা সপ্তাহ। বামফ্রন্টের সঙ্গে আপনাদের জোটে কতদিন এগিয়েছে, কতদিন লাগবে সময়? অনেকটা এগিয়ে গেছি, আর স্বল্প দিনের মধ্যে। এখন
কিছু সিট নিয়ে কে কোথায় দাঁড়াবে এইটার জায়গায় দাঁড়িয়ে আছে। শুধু কি বামফ্রন্ট জোটে আসছে না আরো? আর অনেকে আসছে, ওটা আমাদের ইন্টারনাল পলিসির জন্য কে কে আসতে চাইছে আমাদের জোটে, কাকে কাকে থাকছে বা কাকে ছাড়ছে সেটা আমরা ঘোষণা করছি না। আপনাদের দলের অন্যতম নেতা মালিক বলেছিল যে আমরা আগের তুলনায় কম সিট নিতে পারি, কিন্তু আমরা ভালো করে এবার লড়াই করবো এবং ডবল ডিজিটে আমরা এবারে বিধায়ক নিয়ে বিধানসভায় ঢুকবো। এ প্রসঙ্গে কি বলবেন? আমাদের নেতা তো তার লড়াইয়ের মানসিকতা দেখিয়েছেন, তার অ্যাভারেজের কথা তিনি বলেছেন। অ্যাভারেজও আছে, স্ট্যাক রেটও আছে, দুটোই আমরা মাথায় রাখছি। তিনি জেলার নেতা একজন, রাজ্য কমিটির তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য, তিনি তার ওপিনিয়নটা দিয়েছে তার মতো করে। কত সিট আপনারা আশা করছেন? দেখেন, আমি সংখ্যাটা বলবো না। যদি আপনারা ডবল ডিজিটে আসেন তাহলে কি, যদি 10-এর উপরে আপনারা যদি জেতেন, সেই বিধায়কগুলোকে ধরে রাখতে পারবেন 5 বছর? কি মনে হয়? আমাদের দক্ষিণ 24 পরগনায় বিরোধী একটাই মাত্র জেলা পরিষদের সদস্য, রাইনুর হক মোল্লা। জানেন, ওকে স্করপিও গাড়ির অফার, টাকা পয়সার অফার, কর্মদক্ষ পদের অফার, এবং তুলে নিয়ে মানে বোঝানোর জন্য যে ডেকে নিয়ে গিয়ে তাকে হুমকি দেওয়া পেরেছে। কিন্তু আবার ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি দলে ঢুকতে চেয়েছিলেন, কিছু শর্ত ছিল। কি? যখন আঙুর ফল খেতে না বলে টক, ওকে যখন মানসিকভাবে পারেনি, টাকা পয়সা লোভ দিয়ে পারেনি, ওকে আমাদের নজরে খারাপ করার জন্য ওর সম্পর্কে প্রপাগান্ডা চালিয়েছে। ও তো আমাদেরকে সব বলেছে, ভাইজান এই হচ্ছে, আমাদের সব বলেছে। যখন ওকে কায়দা করতে পারেনি, তাহলে ওকে না ঘাটকা করতে চেয়েছিল। যদি অমুক সাহেব মাইকে বলে দেয় ও আসতে চেয়েছিল, এই হয়েছিল, আমরা ওকে পাত্তা দিইনি, মানে আমরা তাহলে ওকে সুন্দর চোখে দেখবো। আর আমার লড়াকু ছেলে, জীবন দিয়ে দেবে, মাঠ ছাড়বে না, ওইসব ছেলে আমাদের। ওরা ক্যানিং পূর্ব বিধানসভায় এবার আপনারা প্রার্থী দেবেন? দেখতে পাবেন, কেন দেবো? এবারে খুব ভালো রেজাল্ট হয়েছিল, দেখতে পাবেন। ক্যানিং পূর্বের যিনি জনপ্রতিনিধি বর্তমানে বিধায়ক রয়েছে, তিনি কিন্তু বারবার আকারে ইঙ্গিতে বলেছেন যে আব্বাস সিদ্দিকী দাঁড়াক, নওশাদ সিদ্দিকী দাঁড়াক, না তো চাচার তওয়া হুজুর দাঁড়াক। তাহলে আব্বাস ভাইজান বলছেন যে আমি টিম মেকার, ক্যাপ্টেন, তাহলে উনি যে চ্যালেঞ্জটা করছে সেই চ্যালেঞ্জটা গ্রহণ কেন করছেন না? ব্যাপারটা হচ্ছে, আমি ভলিবল প্লেয়ার ছিলাম, আপনারা জানেন। আমি খেলেছি প্রচুর জায়গায়, অনেক ছোট টিমের এগেনস্টে খেলেছি, অনেক বড় বড় টিমের এগেনস্টে খেলেছি। আমার থেকে জুনিয়র প্লেয়ারের এগেনস্টে খেলেছি, আমার থেকে সিনিয়র প্লেয়ারের এগেনস্টে খেলেছি। জুনিয়র প্লেয়ারের এগেনস্টে খেলেছি বা একটা ভালো বল মেরে দিয়ে আওয়াজ দিয়েছে, আমি কোনোদিন তারপরে একটা ভালো বল মেরে তাকে কোনোদিন আওয়াজ দিইনি, কারণ আমার জুনিয়র। বুঝতে পারছেন কি বলছি? আমি লেভেলে লড়াই করতে পছন্দ করি। আব্বাস সিদ্দিকী রাজনীতিতে আসছে? আব্বাস সিদ্দিকী যার হাতে দলটা তৈরি হয়েছে, যে দলটা তৈরি করেছে, তার আশা না আসাতে আপনি প্রশ্ন করছেন কেন? তার তো দল এটা, আগে আমাদেরকে ছেড়ে রেখেছে, আমরা কতটা কি করতে পারছি যদি আমরা। সুতরাং দেশে তো দলের প্ল্যান করে প্রতি সব তো জবাব দিয়ে তার কাছে যাচ্ছে, করতে হচ্ছে। আমরা ফিল্ডে লড়াই করছি, কতটুকু পাচ্ছি, কতটা পাচ্ছি সেটা তারা লক্ষ্য রাখছে। আমরা অকৃতকার্য হলে তাকে ফিল্ডে নামতে হবে। এবার আমরা চাইবো আমাদের স্ট্রাইকার সবসময় সুরক্ষিত থাকুক, মিনস রেস্টে থাকুক, রিজার্ভে থাকুক। আমরা আজ থেকে প্রায় 6-7 মাস আগে আমরা আব্বাস ভাইজানের সঙ্গে কথা বলেছিলাম, তার মনের ভাবটা আমরা কিছুটা বুঝতে পেরেছিলাম। তিনি 26শে বিধানসভায় লড়াই করার কিছু ইচ্ছে ছিল, কিন্তু আমরা সূত্র মাত্র যে খবর পাচ্ছি, আপনি দলের চেয়ারম্যান এবং আরো দলের গুরুত্বপূর্ণ নেতারা, আপনারা চান না যে আব্বাস ভাই ভোটে দাঁড়ান। আপনারা এত সূত্র পেয়ে গেছেন, তাহলে যে সূত্রকে দেন সেই সূত্র থেকে বাকিটা উদ্ধার করে নেন। আপনি লেভেলের কথা বললেন, মমতা ব্যানার্জি আপনার থেকে অনেক দিন ধরে রাজনীতি করছে, উনি অনেক আন্দোলন আছে ওনার, আপনি বলেছিলেন আমার বিরুদ্ধে উনি দাঁড়ান। চেয়েছি তো, সেই জন্যই তো চেয়েছি। আসছে কোথায়? কতটা লড়াই হবে হ্যাঁ, যদি মুখ্যমন্ত্রী আসে? দেখতে পাবেন। আসো তো বলুন না। ঠিক আছে, ঠিক আছে,